আচ্ছা বলো তো, তুমি যে ভাষায় কথা বলো অর্থাৎ বাংলা ভাষায় মোট কতগুলি স্বরধ্বনি রয়েছে? তুমি হয়তো অনেকটা ভেবেচিন্তে কিছুটা সংশয়গ্রস্তভাবে উত্তর দেবে, কেন 50টি? এই উত্তরে না হেসে আমি বলবো, না ভাই, তুমি ধরতে পারোনি। আমি বাংলা বর্ণমালায় মোট বর্ণের সংখ্যা কটি তা কিন্তু জিজ্ঞেস করিনি। আমাদের স্ট্যান্ডার্ড বাংলা ভাষায় মোট ধ্বনির সংখ্যা কটি তা জিজ্ঞেস করেছি। তুমি হয়তো জিজ্ঞেস করবে, কেন, ধ্বনি আর বর্ণ আলাদা নাকি? ছোটবেলা থেকেই তো পড়ে এসেছি ধ্বনির লিখিত রূপকেই বলা হয় বর্ণ। তোমারও যদি এইরকমই ধারণা থেকে থাকে তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য। নমস্কার, পিক পয়েন্ট টিউটোরিয়ালসের ভাষা নিয়ে আলোচনার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ধ্বনিতত্ত্ব নিয়ে। ধ্বনিতত্ত্ব নিয়ে আলোচনার শুরুতেই প্রথম যে প্রশ্নটি আমাদের মাথায় আসে সেটি হলো, ধ্বনি কি? ধ্বনি, যাকে ইংরেজিতে বলা হয় সাউন্ড, পাখির ডাক, বৃষ্টির শব্দ, কুকুরের ডাক কিংবা ধরো গাড়ির হর্ন, প্রত্যেকটিকেই বলা হয় সাউন্ড। কিন্তু আমরা যখন ভাষা বিজ্ঞান নিয়ে আলোচনা করব তখন এগুলোকেই আমরা ধ্বনি বলবো না। ভাষাবিজ্ঞানের আলোচনায় ধ্বনির সংজ্ঞাটি একটু অন্যরকম। তাহলে ভাষাবিজ্ঞানে ধ্বনি কাকে বলবো? ধ্বনি হলো মানুষের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজ। এই যে পাখির ডাক, বৃষ্টির শব্দ, কুকুরের ডাক কিংবা গাড়ির হর্ন, এইগুলো সাউন্ড হতে পারে, কিন্তু আমাদের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত নয়। সুতরাং আমরা বলতে পারি এই যে শব্দগুলো, এই শব্দগুলো বাকধ্বনি নয়, এগুলো হলো পরিবেশের আওয়াজ। এখন আসি ধ্বনি এবং এই বর্ণ, এই দুটো নিয়ে মূলগত পার্থক্য নিয়ে। ধ্বনি আমরা মুখে উচ্চারণ করি এবং কানে শুনি, কিন্তু বর্ণ উচ্চারণগত দিক নয়। বর্ণ খাতায় লেখা হয় কিংবা বইয়ে ছাপা হয়, অর্থাৎ বর্ণ হলো বিশেষ প্রতীক চিহ্ন, তা আমরা চোখে দেখি। সুতরাং বর্ণ এবং ধ্বনি দুটো আলাদা আলাদা জিনিস। আমরা জানি না, বর্ণ দিয়ে আমরা শব্দ গঠন করি, আর শব্দ দিয়ে তৈরি করি বাক্য, এবং বাক্যের মাধ্যমেই আমরা নিজেদের ভাব লিখিত আকারে প্রকাশ করি। সেরকমভাবে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি ভাষা দিয়ে। আর এই ভাষার বেশ কয়েকটি স্তর রয়েছে। তোমরা যদি বোর্ডের দিকে দেখো তাহলে এই যে ভাষার একটা স্তরের আমরা চিত্র অঙ্কন করেছি। ভাষা স্তরের সবচেয়ে নিচে রয়েছে ধ্বনি স্তর, তারপরে রয়েছে রূপস্তর, তারপরে রয়েছে পদ, তারপর রয়েছে বাক্য, এবং সর্বশেষে এবং সবার উপরে রয়েছে অর্থ। আর আমাদের এই ধ্বনিতত্ত্বের আলোচনায় এই ধ্বনি স্তর নিয়েই আলোচনা করা হয়। সুতরাং বুঝতেই পারলে ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য বিষয় মানুষের বাকধ্বনি, অর্থাৎ মানুষের কথার আওয়াজ, যা অর্থ বহন করে। বোঝা গেল? এখন এই ধ্বনি নিয়ে আলোচনার ক্ষেত্রে প্রসঙ্গক্রমে আমাদের ধ্বনি নিয়ে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় বা তথ্য আমাদের জেনে রাখা প্রয়োজন। প্রথমত হলো, আমরা যখন কোনো ধ্বনি উচ্চারণ করি বা একাধিক ধ্বনিকে একসাথে উচ্চারণ করি, তখন কিন্তু আমরা কোনো একটি ধ্বনির শুরুতে কোনো ছেদ রেখে উচ্চারণ করি না। আমরা ধ্বনিগুলোকে ধ্বনি প্রবাহের সাথে ক্রমাগত উচ্চারণ করে থাকি। ফলে দেখা যায় যে দুটি ধ্বনি পাশাপাশি একে অপরের উচ্চারণকে প্রভাবিত করছে। যদি একটা উদাহরণ দিই তাহলে বোঝা যাবে,
যেমন ধরো 500 টাকা, এই ধ্বনিটি বা এই ধ্বনি অংশগুলি আমি যখন ক্রমাগত উচ্চারণ করব বা দ্রুততার সাথে উচ্চারণ করব তখন আমরা উচ্চারণ করি 500 টাকা। আমরা কিন্তু 500 টাকা বলি না। এই যে ধ্বনি প্রবাহের মাধ্যমে দেখা গেল একটি ধ্বনি আরেকটি ধ্বনির দ্বারা প্রভাবিত হলো বা একটি ধ্বনির উচ্চারণ আরেকটি ধ্বনির দ্বারা প্রভাবিত হলো, একে বলা হচ্ছে ধ্বনি প্রবাহ। এবং আমাদের বাস্তব ক্ষেত্রে দেখা যায় এই ধ্বনি প্রবাহের বাস্তবতাই বেশি। কিন্তু ব্যাকরণের ক্ষেত্রে আমরা যখন কোনো ধ্বনিকে বিশ্লেষণ করি তখন খণ্ড খণ্ড ভেঙে বিশ্লেষণ করে থাকি। যেমন 500 টাকা, যেমন আমরা এই 500 টাকাকে আলাদা আলাদাভাবে ভেঙে ভেঙে উচ্চারণ করি বা আলাদা আলাদা ভেঙে ভেঙে লিখি। তো সুতরাং আমরা বলতে পারি যে ধ্বনির ক্ষেত্রে বা বাকধ্বনির ক্ষেত্রে ধ্বনি প্রবাহের বাস্তবতা হলেও বা ধ্বনি প্রবাহের বাস্তবতা বেশি থাকলেও ব্যাকরণের ক্ষেত্রে খণ্ডধ্বনির প্রাধান্য বেশি থাকে বা খণ্ডধ্বনিকে বেশি গুরুত্ব দেওয়া হয়। দ্বিতীয়ত হলো একক বাকধ্বনির কোনো অর্থ নেই, একক বাকধ্বনির নিজস্ব কোনো অর্থ নেই। যেমন আমি যদি একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে। যেমন ধরো চোখের জল, এখানে অনেকগুলো ধ্বনি একসাথে উচ্চারিত হয়ে একটি অর্থ প্রকাশ করেছে। আমরা যখন বলছি চোখের জল তখন একটি নির্দিষ্ট অর্থ আমরা এর বুঝতে পারছি। কিন্তু এই চোখের জল ধ্বনিগুচ্ছকে আমি যদি আলাদা আলাদাভাবে চ, ও, খ, এ, র, বর্গীয় জ, অ, ল এইভাবে ভাঙি তাহলে কিন্তু এই এক একটি ধ্বনির কোনো অর্থ আমরা খুঁজে পাবো না। অর্থাৎ আমরা বলতে পারি একক বাকধ্বনির নিজস্ব কোনো অর্থ নেই। আশা করি বুঝতে পারলে। সুতরাং এখান থেকে আমরা একটি বলতে পারি যে বাকধ্বনি হলো ভাষার অর্থহীন অত্যাবশ্যকীয় ক্ষুদ্রতম একক। এবার আসি 3 নম্বরে। আমরা অনেক সময় একটি ধ্বনিকে উচ্চারণ করার জন্য একাধিক বর্ণ ব্যবহার করে থাকি। আমি যদি এখানে উদাহরণ দেখি, যেমন হচ্ছে শেষ এবং সর্ষে, এখানে প্রত্যেকটিতেই স উচ্চারণ রয়েছে, শেষ, সর্ষে। কিন্তু এই স্বয়ের উচ্চারণ আমরা প্রকাশ করছি তালব্য স, দন্তস্ব এবং পেট কাটা মূর্ধন্য ষ দিয়ে। সুতরাং আমরা বলতে পারি যে আমাদের ধ্বনির ক্ষেত্রে অনেক সময় একটি ধ্বনি একাধিক বর্ণ দ্বারা প্রকাশ করা হয়, আবার ঠিক এর বিপরীতও হয়। একটি বর্ণকে আমরা একাধিক ধ্বনি দ্বারা উচ্চারণ করে থাকি। যেমন ধরো এখানে কয়েকটি শব্দ লিখেছি, অতি, অপু, পরি। এই 3টি শব্দকে ভালো করে লক্ষ্য করো এবং উচ্চারণ করো। এই শব্দগুলি উচ্চারণ করার সময় আমরা অয়ের উচ্চারণ ও করছি। যেমন অতিকে উচ্চারণ করছি অতি, অপুকে উচ্চারণ করছি অপু, পরিকে উচ্চারণ করছি পরি। অর্থাৎ প্রতি ক্ষেত্রে আমরা অধ্বনির উচ্চারণ বা অবর্ণের উচ্চারণ আমরা ও ধ্বনি দ্বারা করছি। আবার এই যে শব্দগুলোকে দেখো, অনেক, অত, কত, বড়, এইগুলোর উচ্চারণ কিন্তু আমরা অধ্বনিকে অ দ্বারাই মানে অবর্ণকে অধ্বনি দ্বারাই উচ্চারণ করছি। সুতরাং এখানে আমরা বলতে পারি একটি ধ্বনি একাধিক বর্ণ দিয়ে প্রকাশ করা যায়, আবার একটি বর্ণের জন্য আমরা একাধিক ধ্বনি উচ্চারণ করে থাকি। তো ধ্বনির এই 3টি গুরুত্বপূর্ণ বিষয় ভালোভাবে মনে রাখবে। এই 3টি বিষয় এমসিকিউ কোশ্চেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার ধ্বনি বিজ্ঞান এবং ধ্বনিতত্ত্ব নিয়ে একটি তুলনামূলক আলোচনা করব। আমরা যখন ভাষা বিজ্ঞানের শাখাগুলো নিয়ে আলোচনা করছিলাম তখন আমরা জেনেছিলাম যে ভাষা বিজ্ঞানের যে দুটি শাখা, ধ্বনি বিজ্ঞান এবং ধ্বনিতত্ত্ব, এই দুটো শাখায় ধ্বনি নিয়ে আলোচনা করে। এখন দুটো শাখায় যদি ধ্বনি নিয়ে আলোচনা করে তাহলে দুটো আলাদা শাখা হওয়ার কারণ কি? না, এখানে তাদের ধ্বনি নিয়ে আলোচনা বা ধ্বনি নিয়ে বিশ্লেষণ করার মূলগত পার্থক্য রয়েছে। কীরকম? যদি একটি উদাহরণ দিই
তাহলে ভালোভাবে বুঝতে পারবে। ধ্বনিবিজ্ঞান মূলতভাবে আলোচনা করে কোনো একটা ধ্বনি আমরা বাকযন্ত্রের সাহায্যে কিভাবে উচ্চারণ করছি, আমাদের ধ্বনিটি উচ্চারণকালে জিভের অবস্থান কোথায়, আমাদের জিহ্বা বাকযন্ত্রের কোন কোন অঙ্গের সাথে বা অংশের সাথে স্পর্শ করছে, এই ধ্বনিটির উচ্চারণের সময় আমাদের ধ্বনি প্রবাহ কোথাও বাধা পাচ্ছে কিনা ইত্যাদি বিষয়ে আলোচনা করে ধ্বনিবিজ্ঞান। সুতরাং আমরা বলতে পারি ধ্বনিবিজ্ঞান হলো কোনো ধ্বনির উচ্চারণগত, ধ্বনি তরঙ্গগত এবং শ্রুতিগত বিশ্লেষণ। আর ধ্বনিতত্ত্বে তাহলে কি আলোচনা করে না, কোনো একটা ধ্বনির ব্যবহারিক দিকটা নিয়ে আলোচনা করে ধ্বনিতত্ত্ব। কোন একটা ধ্বনি আদি, মধ্য বা অন্তে উচ্চারণ হয় কিনা, সে কোন কোন ধ্বনির সাথে যুক্ত ধ্বনি তৈরি করতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে। এখানে একটা উদাহরণ লিখে রেখেছি, যেমন হচ্ছে পধ্বনি। এই পধ্বনিটি ধ্বনিবিজ্ঞানের আলোচনায় এটি একটি পৃষ্ঠধ্বনি, অল্পপ্রাণ ধ্বনি, সঘোষ ধ্বনি এবং ওষ্ঠধ্বনি। কিন্তু এই ধ্বনিতত্ত্বের আলোচনায় এই পধ্বনিটিকে আমরা এভাবে আলোচনা করব যে এটি আদি, মধ্যে এবং অন্তে কীরকম উচ্চারণ হয়, এটি কোন কোন ধ্বনির সাথে অর্থাৎ দন্তস্ব, র, ল ইত্যাদি ধ্বনির সাথে যুক্ত ধ্বনি তৈরি করতে পারে, এই সব বিষয় নিয়ে আলোচনা করে। সুতরাং বলতে পারি ধ্বনিতত্ত্ব মূলতভাবে আলোচনা করে নির্দিষ্ট ভাষায় ধ্বনির ব্যবহারিক চরিত্র নিয়ে, আর ধ্বনিবিজ্ঞান আলোচনা করে ধ্বনির উচ্চারণগত, ধ্বনি তরঙ্গগত ও শ্রুতিগত বিষয়গুলি নিয়ে। এই হলো আমাদের ধ্বনিতত্ত্ব এবং ধ্বনিবিজ্ঞানের একটি তুলনামূলক আলোচনা। এরপর আমরা আসব ধ্বনির মূল বিভাগগুলো নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা এইটুকুই আলোচনা করব। পরের ভিডিওতে আমরা আলোচনা করব ধ্বনির বিভিন্ন বিভাগ, অর্থাৎ স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি, বিভাজ্য ধ্বনি, অবিভাজ্য ধ্বনি, এইসব বিষয় নিয়ে। ধন্যবাদ।